হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ থেকে আমি তোমাদের উপপাদ্য দেখাবো। আমি তোমাদের বলেছিলাম যে মাধ্যমিকে মানে 2027 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য যে কিছু মানে অল্প কিছু সংখ্যক উপপাদ্য তোমরা খুব ভালো করেই জানো যে অনেক উপপাদ্য রয়েছে। তার মধ্যে খুব জোর হলে 7 থেকে 8টা আমি সাজেশন দেবো। এই 7 থেকে 8টা উপপাদ্য যদি তোমরা করো 100% তোমরা এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, সেটা 100% গ্যারান্টি। তো যে 7 থেকে 8টা উপপাদ্য দেবো আমি, ঠিক আছে, সেই 7 থেকে 8টা উপপাদ্য যেমন ফার্স্ট ইউনিটে ইম্পর্টেন্ট ছিল, সেকেন্ড ইউনিটেও ইম্পর্টেন্ট, টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্লাস ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমনভাবে করে দেওয়া হয়েছে। তোমাদের এখনো ফাইনাল পরীক্ষার অনেক টাইম রয়েছে, ঠিক আছে। তো সময় নষ্ট না করে এখন থেকে তোমরা সেই উপপাদ্যগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো এবং পরীক্ষায় সফলভাবে লিখে এসো। তো যে উপপাদ্যগুলো আমি দেবো বলেছিলাম আজকে তার মধ্যে একটি দিচ্ছি, ঠিক আছে। সেই উপপাদ্যটি হচ্ছে যে এই যে 40 নম্বর উপপাদ্য মানে 208 নম্বর পাতায় 40 নম্বরের যে উপপাদ্যটি রয়েছে এটি মাধ্যমিকে 2027 সালের পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য, ঠিক আছে। তো চলো এই উপপাদ্যটা আশা করি অনেকদিন বই থেকে করতে পারবে। যারা বই থেকে করতে পারবে না, একটু বুঝিয়ে দেওয়ার প্রয়োজন, ঠিক আছে, বা বোঝানোর প্রয়োজন আছে, তাদের জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো প্রথমে আমাদের কি করতে হবে যে এই যে ছবিটা, এই ছবিটা আমাদের আঁকতে হবে। এবার আমি পেনে এঁকেছি কিন্তু তোমরা যেন পেনে আঁকো না, এঁকো না। তোমরা কাঁটা কম্পাসের সাহায্যে এবং পেন্সিলের সাহায্যে আঁকবে। কিভাবে আঁকবে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের আলাদা একটা পেজে। প্রথমে তোমরা কি করবে, এই যে কাঁটা কম্পাস নেবে, মুখটা খুব হুল করে নেবে, মানে একটু শার্প করে নেবে মুখটা, মানে ছুচালো হয় খুব। প্রথমে কি করবে, তোমরা একটা বৃত্ত আঁকবে, এই যে, ঠিক আছে। এই যে প্রথমে তোমরা একটা বৃত্ত আঁকলে, এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটার নাম দেবে কি ও। এরপর তোমরা কি করবে, এই যে স্কেলটার সাহায্যে ঠিক এই বৃত্তর যে গাটা বেয়ে যেন স্পর্শ করে যায়, একটা দাগ টেনে নেবে তোমরা। দাগ টেনে নিলে, ঠিক আছে। আচ্ছা, দাগ টেনে নেওয়ার পর তোমরা কি করবে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইখান থেকে আমাদের এই মিডিল টাইপটা, মিডিল যে এইখানটা একদম সেইখানটা একটা বৃত্ত লম্ব টানবে, এই যে এইখান থেকে এইখান পর্যন্ত লম্ব টানলে। লম্ব টানার পর কি করবে, আচ্ছা এইটার নাম দিয়ে দিচ্ছে, এটা এদিকে অ্যারো চিহ্ন দিয়ে দেবে একটা, এটা হচ্ছে এ বিন্দু, এটা এদিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেবে, এটা হচ্ছে যে বি বিন্দু, ঠিক আছে। আর এই যে এই লম্বটা যেখানে ছেদ করলো এটার নাম দেবে পি বিন্দু। আর একটা কি করবে, যে এই এ বির উপর যে কোনো একটা বিন্দু নেবে, যে কোনো জায়গায় একটা বিন্দু নেবে, আমি এখানে নিলাম, এখানেও নিতে পারো, এখানেও নিতে পারো, যেখানে খুশি একটা নিতে পারো, এখানে নাম দেবে কিউ। তারপর কি করবে, এই ও থেকে কিউ মানে এই বিন্দুটা তোমরা মিলিয়ে দেবে, ঠিক আছে। এই যে মিলিয়ে দেবে, দেখো হুবহু যেরকম আছে আমি সেরকম হুবহু আঁকলাম। এবার চলো ভূপাদ্যটা তোমাদের বোঝায়, তাহলে ছবিটা কিভাবে আঁকতে হবে তোমরা বুঝে গেলে ছবিটা। এবার আমি তোমাদেরকে ভূপাদ্যটা বোঝাই বিষয়টা। তাহলে ভূপাদ্যটা কি করতে বলেছে, যে বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, ঠিক আছে। তো এটা তোমাদের করতে হবে। তাহলে ছবিটা থেকে আমরা বুঝি, প্রথম প্রদত্ত কি আছে, বইটা দিয়েছে কি প্রদত্ত, প্রদত্ত মানে যেটা তোমাদের দেওয়া থাকবে, বইতেই দেওয়া থাকবে, সেটা দেখে দেখে লিখতে হবে। প্রথম কি বলেছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের, মানে এই যে একটা বৃত্ত এর কেন্দ্র হচ্ছে ও, তাই তো। এই যে এর কেন্দ্র হচ্ছে ও, মানে এই কেন্দ্রটার নাম দিয়েছি কি আমি ও নাম দিয়েছি, ঠিক আছে। এবার কি বলেছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি স্পর্শক, এই যে এ বি সরলরেখাটা, ঠিক আছে, এই সরলরেখাটা কোন বৃত্তের সঙ্গে, এই সরলরেখাটা এই বৃত্তটার সঙ্গে কোনখানে ছেদ করেছে, কোন অংশে ছেদ করেছে, এই যে পি বিন্দুতে ছেদ করেছে না, তাই তো। মানে এই এ বি সরলরেখাটা এই যে ও বিন্দুগামী যে বৃত্ত, এই বৃত্তটা কোথায় ছেদ করেছে, এই যে পি বিন্দুতে ছেদ করেছে, এই যে পি বিন্দুতে স্পর্শক ছেদ করেছে, মানে ছেদ করেছে না সরি স্পর্শ করেছে, ঠিক আছে, স্পর্শক। তাহলে আমাদের এর ফলে হয়েছে কি, এর ফলে আমাদের হয়েছে কি, যে ওপি মানে কি, এই ওপি কি হয়েছে, পি বিন্দুগামী ব্যাসার্ধ। মানে এই ওপিটা কি ব্যাসার্ধ, মানে কি এই যে বৃত্ত থেকে এই বৃত্তের একটি ধার পর্যন্ত যে টানা রেখা টানা হয় সেটা বলা হয় ব্যাসার্ধ, ঠিক
আছে। আর এ মাথা থেকে যদি এ মাথা টানা হয় সেটা হচ্ছে ব্যাস, ঠিক আছে। ব্যাসের যেটা অর্ধ সেটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা তো পুরো দাগটা টানা হয়নি আমাদের। এটা যদি আমাদের টানা হতো এরকম, যদি বৃত্ত টানার পর যদি এরকম টানা হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে ব্যাস। আর যদি বৃত্ত টানার পর শুধু এই মধ্যখান থেকে এই টানা হয় সেটা হয়ে যাবে আমাদের কি ব্যাসার্ধ। তাহলে ওপিটা আমাদের হচ্ছে একটা কি ব্যাসার্ধ, এটা আমাদের প্রদত্ত মানে বইয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার আমাদের কি বলেছে প্রমাণ্য। প্রমাণ্য মানে হচ্ছে আমাদের কোনটা প্রমাণ করতে হবে সেটা বলে দেবে, ঠিক আছে। কি প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে আমাদের, যে ওপি, ঠিক আছে। এই যে ওপি রেখাটা, এই ওপি রেখাটা মানে যে লম্বটা কার উপর লম্ব, এ বি সরলরেখার উপর লম্ব। এই যে বলেছে ওপি, এই ওপি লম্ব হচ্ছে কার উপর, কার উপর, এ আর বি এ রেখার মধ্যে, এ ও বি রেখাটার মধ্যে কি হচ্ছে ওপি লম্ব হচ্ছে। আশা করি বুঝতে পারলে। লম্ব মানে এই যে একটা রেখা এরকম যাবে, এখান থেকে আরেকটা রেখা আসবে, ঠিক আছে, এটা হচ্ছে লম্ব। এবার দিয়ে আছে কি অঙ্কন। অঙ্কন মানে আমাদের কিভাবে আঁকবো বিষয়টা, মানে যে ছবিটা রয়েছে ছবিটা আমরা কিভাবে আঁকবো, কিভাবে আঁকলাম তোমাদের আমি দেখিয়ে দিলাম। কি করলাম প্রথমে, প্রথমে কি বলেছে এ বি স্পর্শকের ওপর, মানে এই যে এ বি সরলরেখা এটা একটা স্পর্শক, তাই তো। স্পর্শক মানে একটা রেখা নিলাম, যে কোনো একটি বিন্দু কিউ নিলাম, যে কোনো একটা বিন্দু কিউ নিয়েছে, যে এর উপর যে কোনো একটা বিন্দু কিউ নিয়েছি। আমি তোমাদের একটু আগেই বললাম যে কোনো জায়গায় নিয়ে যাবে। এবার কি বলছে ও কিউ বিন্দুদ্বয় যোগ করে দিলাম, এই যে ও থেকে কিউ যোগ করে দিলাম আমরা। আচ্ছা, এইখানে তোমাদের একটা জিনিস এখানে দেখানো হয়নি, এখানে এই যে বৃত্তে যেখানে ছেদ করছে এটা একটা আর, হ্যাঁ, এটা তোমাদের দেখানো হয়নি। যাই হোক, তাহলে এখানটা দেখো এবার, তাহলে ও কিউ, এই ও আর কিউ এই বিন্দুটাকে আমরা যোগ করে দিয়েছিলাম, করে দিয়েছি এখানেও। এবার দেখো প্রমাণ আমরা কিভাবে করছি সেটা আমরা এখানে বোঝাবো, যে কিভাবে আমরা প্রমাণ করছি, কিভাবে করছি, যে যেহেতু কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে কিউ বিন্দুটি কোথায় রয়েছে, এই যে বৃত্তের বাইরে, এটা তো বৃত্ত এইখানটা বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে কিউ বিন্দুটি যেহেতু বৃত্তের বাইরে অবস্থিত, সুতরাং ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো এইটা, এই ও বিন্দুটা রয়েছে কোথায়, বৃত্তের ভেতরে, কিউ বিন্দুটা রয়েছে কোথায়, বৃত্তের বাইরে। তাহলে এই ও বিন্দু থেকে যখন কিউ বিন্দু আমরা ছেদ করছি, তাহলে নিশ্চয়ই কোনো একটা অংশে এই রেখাটা অংশটা স্পর্শ করছে, মানে এই যে বৃত্তটাকে ছেদ করছে, ছেদ করছে মানে কি, যে ধরো একটা গোল এইখান থেকে দাগ কেটে বেরিয়ে চলে গেল, এই কেটে বেরিয়ে যাচ্ছে মানে কি এটাকে ছেদ করা হচ্ছে, মানে কেটে বেরিয়ে চলে মানে ভেতর থেকে বাইরে চলে আসছে, এটাই হচ্ছে ছেদ করা। তাহলে ও আর কিউ যখন রেখাটা ছেদ করছে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় একটা ছেদ করছে, কোনো একটা বিন্দুতে। কোন বিন্দুতে ছেদ করছে, এই যে এই বিন্দুতে ছেদ করছে, মানে এইখান থেকে বেরিয়ে চলে আসছে, মানে কোনখানটা হচ্ছে, যে বিন্দুটা হচ্ছে সেই বিন্দুটা আমরা নাম দিয়েছি আর, ঠিক আছে। এবার আমাদের কি প্রমাণ করতে হবে, দেখো ও আর, ও আর মানে কোনটা, এই যে ও আর, আর কি বলেছে ও আর থেকে বড়, যেদিকে হাঁ থাকবে সেই দিকটা হচ্ছে বড়, যেদিকে হাঁ থাকবে সেদিকে খেতে যাবে, বেশিটাই খেতে যাবে সবাই, এই জন্য হাঁটা থাকবে যে কোন দিকে, বড়টার দিকে। তাহলে ও আর বড় কার থেকে, ও কিউ থেকে, এই ও কিউ থেকে ও আর বড়, তাই তো, সরি ভুল বললাম, এই যে ও আরটা হচ্ছে কার থেকে বড়, মানে ও আর এর থেকে বড়টাকে, এই ও আর এর থেকে বড়কে ও কিউ, অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি ও আর মানে কয়টুকুনি বোঝাচ্ছে, ও আর মানে হচ্ছে এইখান থেকে এইটুকুনি বোঝাচ্ছে, কিন্তু ও কিউ মানে কতটা বোঝাচ্ছে, এখান থেকে এতটা বোঝাচ্ছে। তাহলে বড় লাইন কোনটা হচ্ছে আমাদের, এই টোটালটা আমাদের বড় লাইন হচ্ছে, কোনটা, ও কিউ, এই যে ও কিউটা বড়, এইদিকে হাঁ আছে মানে কি এটা বড়, আর ছোট কোনটা, তাহলে এখানের মধ্যে ও আরটা, মানে এইখান থেকে এইটুকুনি ছোট, তাই তো, এইখান থেকে এইটুকুনি ছোট আর এইখান থেকে এতটা বড়, এইটা হচ্ছে টোটালটা, আর এইখান থেকে এইটুকুনি। তাহলে আমরা এখানেই বুঝতে পারছি যে ও আর এর থেকে, এই ও আর এর থেকে ও পিটা বেশি বড়, বুঝতে পারলাম। তারপর কি বলেছি দেখো, ও পি মানে ওপি কোনটা, এই ও পিটা, ও কিউ, ও কিউ থেকেও বড়, মানে ও কিউ থেকে ছোট সেটা বোঝাতে চাইছে, মানে দেখো বোঝে এইদিকে হাঁটা আছে মানে কি, এইদিকে হাঁ আছে মানে এইদিকে বড়। তাহলে এই যে ওপিটা, তাহলে আমাকে একটা কথা বলো, এই মধ্যখান থেকে মানে বৃত্ত থেকে আমি যেখানে যতগুলোই রেখা টাই না কেন, এই যে এইদিকে 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 যত রেখাই টাই না কেন, কেন্দ্র থেকে বৃত্তের এই ধার পর্যন্ত মানে এই পরিধি পর্যন্ত যে রেখাই টাই না সবগুলোরই কিন্তু একই মাপ হবে, বুঝতে পারলাম। তাহলে এইখান থেকে যদি এইটা যা মাপ হবে, তাহলে এখান থেকে এটাও সেই মাপ হবে, এখান থেকে এটাও সেই মাপ হবে, এখান থেকে এটাও সেই একই মাপ হবে। তাহলে এইখান থেকে এইটা যে মাপটা আছে নিশ্চয়ই এখান থেকে এইটাও সেই একই মাপ আছে। তাই যদি হয় তাহলে এইখান থেকে এইটা মাপ যা ছিল তার থেকে এইটা বড় ছিল, তাই তো। তাহলে এইখান থেকে এইটা যেটা রয়েছে সেটা নিশ্চয়ই এই পুরোটার থেকে ছোট, তাই তো, মানে এইখানের থেকে এইটা রেখাটা বড়, এটাও সেটাই এখানে বোঝানো হয়েছে। এবার কি বলছে দেখো, যেহেতু ওপি, ওপি সমান সমান ও আর, এই যে একটু আগেই বলে যে বললাম আমি বোঝালাম যে ও পি সমান সমান ও আর, মানে কি এইখান থেকে এইটা যতটা দূরত্ব এইখান থেকে এইটাও ততটাই দূরত্ব, তাই তো। তাহলে এই যে ও থেকে কিউ পর্যন্ত যদি আমাদের বড় রেখা হয়, এই ও আর এর থেকে যদি বড় হয়, তাহলে নিশ্চয়ই এই
এই যে ও কিউটা ও পির থেকেও নিশ্চয়ই বড় হবে, কারণ কি এটা তো টোটালটা এতটা বড়, তাই না? আমাদের কি এইখান থেকে এইটা যতটা বড়, এইখান থেকে এইটাও ততটা বড়, আর ও কিউটা কি এইখান থেকে এতটা বড়, তাহলে নিশ্চয়ই এইটার থেকেও বড় হবে, এইটার থেকেও বড়, সেটাই বুঝিয়েছে এখানে। এই যে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কি এই যে বৃত্তটা এইখান থেকে এইটাও যা ব্যাসার্ধ, এখান থেকে এটাও ব্যাসার্ধ, এখান থেকে এটাও ব্যাসার্ধ, এখান থেকে এটাও ব্যাসার্ধ, টোটাল যদি টেনে যান সেটা ব্যাস হয়ে যেত আবার। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এবার আমাদের কি প্রমাণ করেছি, দেখো যে যেহেতু কিউ বিন্দুটি এ বি স্পর্শকের উপর আছে, কিউ বিন্দুটি কোথায় রয়েছে, এ বি স্পর্শক, এই যে এ বি একটা এ বি স্পর্শকের মধ্যে এইখানে রয়েছে কিউ বিন্দুটা, তাই তো উপরে আছে। সুতরাং বৃত্তের কেন্দ্র থেকে, সুতরাং এই বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র মানে ও থেকে এ বি পর্যন্ত যতগুলি সরলরেখা অঙ্কন করা যায়, মানে কি বোঝাতে চাইলাম, যে এই ও বিন্দু থেকে এই এ বির ওপর, এই ও বিন্দু থেকে এ বির ওপর যতগুলি সরলরেখা টানি না কেন, ঠিক আছে, অঙ্কন করা হয়, ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম, এই ওপিটা হবে তাদের মধ্যে থেকে ক্ষুদ্রতম। কারণ ক্ষুদ্রতম বুঝি কি, ক্ষুদ্রতম কথাটি হচ্ছে সব থেকে ছোট, মানে দেখো এইখান থেকে আমি, এই যে বিষয়টা বোঝাই, এইখান থেকে আমি এইখান থেকে রেখে টেনেছি, এটা হচ্ছে সব থেকে ছোট। তার কারণ কি, এইখান থেকে যখনই ধরো এখানে যাবে, এই যে একটুখানি এই যে বৃত্তের বাইরে ছেদ করছে, এইখানে কিন্তু বৃত্তের বাইরে ছেদ করছে না, বৃত্ত আর এই যে রেখা দুটোই কিন্তু এইখানে স্পর্শ করে রয়েছে, সেই জন্য কিন্তু এটা শেষ সীমানা। কিন্তু যখনই আমি এইখান থেকে টানছি, দেখো এইখানে বৃত্তের বাইরে চলে যাচ্ছে একটুখানি, তার মানে কি এই যে রেখাটা থেকে এই রেখাটা নিশ্চয়ই বড় হলো, আবার যখন এইখানে টানবো দেখো একটুখানি বাড়লো, আবার যখন এখানে টানবো আর একটু বাড়ছে, মানে এই রেখাটা থেকে তো বড় হচ্ছে, যতদূর যাবে কিন্তু বাড়তে বাড়তে যাবে। আবার যদি এইখান থেকে ধরো টানি, এই রেখাটাতেও তো বড়, এই রেখাটা থেকেও তখন বড় হয়ে যাবে, তাই তো? আবার যদি এইখান থেকে টানি, এই রেখাটা থেকেও বড় হয়ে যাবে, তাই তো? মোট কথা আমি এরকম যতই টানতে যাবো, যতই টানতে যাবো সেভাবে আস্তে আস্তে বড় হতে থাকবে, তাই তো? আস্তে আস্তে কিভাবে এটা বড় হতে থাকবে। তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারছি, যে এই বৃত্তটা ও, এই ও কেন্দ্রগামী যে বৃত্তটা, ঠিক আছে, যে সেই বৃত্তটাকে যে এ বি যে স্পর্শক রয়েছে তার মধ্যে সব থেকে ছোট কোনটা, ও পিটা সব থেকে ছোট, এই লম্বটা সব থেকে ছোট, তাই তো? এবার এইখান থেকে এর বাইরে এই ওপি ছাড়া যতগুলো রেখা আমি টানবো সবগুলি কি হবে, এই ওপি থেকে বড় হয়ে যাবে, এই ওপি রেখাটা থেকে বড় হয়ে যাবে। তাহলে আমি বুঝতে পারছি কি, যে ওপিটা নিশ্চয়ই যতগুলো টানবো তার থেকে সব থেকে ছোট, ওপিটা সব থেকে ছোট, ঠিক আছে, এই বাকিগুলোর থেকে। ছোট মানেই কি ক্ষুদ্রতম, ঠিক আছে, ছোট মানেই হচ্ছে ক্ষুদ্রতম, এই যে এখানে বুঝিয়েছে ক্ষুদ্রতম। আবার ক্ষুদ্রতম দূরত্বই হলো লম্ব। এবার দেখো, এই যে আমি রেখাটা টেনেছি, ক্ষুদ্রতম দূরত্বই লম্ব মানে হচ্ছে কি, দেখো ধরো একটা এরম টেনেছি, এই যে ক্ষুদ্রতম দূরত্ব লম্ব হতে গেলে কি আমাদের হতে হবে, অবশ্যই 90 ডিগ্রি কোণে থাকতে হবে, এই যে 90 ডিগ্রি মতো কোণ থাকতে হবে একটা, এই যে মানে এইটা এরকম একটা লম্বা আসবে আর এরকম যাবে একটা। কিন্তু এরকম যদি এই বৃত্তটা থেকে, সরি এইখান থেকে যদি আমি এই বৃত্ত থেকে এরকম টেনে দিলাম, এটা কি লম্বা হতো, এটা কি লম্বা হতো, হতো না। লম্ব কিন্তু সবসময় এরকম হবে, তাই তো? তাহলে এইটাই একমাত্র লম্ব হবে, আর তাছাড়া কোনো কিছুই লম্ব হবে না। বুঝতে পারলাম? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম, যে কি প্রমাণ করতে পারলাম, যে ওপি, এই যে ওপিটা কার উপর লম্ব, এই এ বি সরলরেখার উপর মধ্যে লম্ব হয়ে যাচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা জানাবে কমেন্ট বক্সে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কোনো ডাউট থাকে সেটাও বলবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরীক্ষার এখন অনেক টাইম রয়েছে, তোমরা চেষ্টা করো এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করার। আশা করি তোমাদের আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? সময় নষ্ট না করে ভালোভাবে পড়ো এবং পরীক্ষায় গিয়ে সফলভাবে লিখে এসো। আজকের মতো এখানেই, পরের উপপাদ্য আমি যখন দেবো তখন, মানে পরের ক্লাসে তোমাদের আমি পরের উপপাদ্য দেবো, মোট 7 থেকে 8টা উপপাদ্য দেবো। তো 7 থেকে 8টা ক্লাসে তোমাদের আমি উপপাদ্য দিয়ে দেবো, ঠিক আছে? ভালো থেকো সবাই।